শোকের মিছিলে কারবালার বিয়োগান্ত ঘটনা স্মরণে মাতম। পবিত্র আশুরায় রাজধানী সহ সারা দেশে তাজিয়ায় মানুষের ঢল। ত্যাগ, বিজয় আর অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষায় এগিয়ে যাওয়ার প্রত্যয়। ইসলামের জন্য আমার হুসাইন শহীদ হয়েছেন। শোক মিছিল স্মরণীয়, তাদেরকে সম্মান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসার টানে আমরা এখানে আসছি। দুর্যোগ চলতেছে, আমরা পাক পাঞ্জাতনের দামান ধরে যদি থাকি তাহলে আমাদের মুক্তির পথ। এক হয়ে থাকলে কোনো অপশক্তি ইসলামের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। ইরাক, ইরান, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশে যথাযথ মর্যাদায় আশুরা পালন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সংস্কারের নামে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা দুর্বল করা জন আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক বললেন মির্জা ফখরুল। বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে অপপ্রচারের অভিযোগ। দেশব্যাপী জুলাই পদযাত্রার ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জে এনসিপির পথসভা ও গণসংযোগ। নেতাকর্মীদের পাশাপাশি অংশ নিয়েছেন সাধারণ মানুষও। জুলাইয়ের এই দিন বাংলা ব্লকেড আগ্রহ জাগায় জনমনে। কেঁপে ওঠে ফ্যাসিবাদী শক্তির ভিত। অভ্যুত্থানে সামনের সারিতে ছিলেন পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা জঙ্গি নয়, ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে এই দেশে ফিরেছে ৩ জন। দেশে আর জঙ্গিবাদ মাথা চাড়া দেওয়ার সুযোগ নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং সড়কে ঝাড়ু দেওয়ার সময় বেপরোয়া কাভার্ড ভ্যানের চাপা। রাজধানীর খিলক্ষেতে 2 পরিচ্ছন্নতা কর্মী নিহত, চালক গ্রেফতার। নিরাপত্তা জোরদারের দাবি। শোকাবহ কারবালাকে স্মরণ করলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ভক্তরা। পুরান ঢাকা, মোহাম্মদপুর সহ রাজধানীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় তাজিয়া মিছিল। প্রতীকীভাবে তুলে ধরা হয় কারবালা প্রান্তের বিয়োগান্ত দৃশ্য ও ইয়াজিদের নির্মমতা। অত্যাচারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে মিছিলে অংশগ্রহণকারীরা বলছেন, অন্যায়ের কাছে মাথা নত না করার নাম পবিত্র আশুরা। সহকর্মী শফিকুজ্জামান রুবেলকে সঙ্গে নিয়ে তোহা খান তামিমের রিপোর্ট। পরনে কালো পোশাক, মাথায় কালিমা সম্বলিত ফিতা। শোকাবহ পরিবেশে কারবালার ঐতিহাসিক ঘটনার স্মৃতিচারণ। কখনো গীতে, কখনো মাতমে, আবার করুণ সুর স্মরণ করাচ্ছে ঐতিহাসিক কারবালার অমানবিকতার গল্প। কারবালার প্রান্তরের বিয়োগান্ত দৃশ্য, ইয়াজিদ বাহিনীর বর্বরতা, কোথাও ইমাম হোসাইনের শাহাদাতের মুহূর্ত, সবই প্রতীকীভাবে ফুটে উঠেছে তাজিয়া মিছিলে। রোববার হোসেনি দালান ইমাম বাড়া থেকে হাজার হাজার মানুষের অংশগ্রহণে শুরু হয় তাজিয়া মিছিল। বিবিকা ডোলা, জারি মোবারক, জুলজেনা হাতে লম্বা বাঁশের মাথায় প্রতীকী আলাম, খালি পায়ে পথ পাড়ি দিয়েছেন খুশি মনে। যে পর্যন্ত এই পৃথিবী বাইচা থাকবো ওই পর্যন্ত যদি আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখে, প্রতি বছর আসুম ইনশাআল্লাহ। আমরা যেন সুস্থ থাকি, ভালো থাকি এবং আল্লাহ আশা পুরা করে, আল্লাহ এটা চাচ্ছি আল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসার টানে আমরা এখানে আসছি, তাই একটুও কষ্ট হচ্ছে না। অংশগ্রহণকারীরা বলছেন, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান ও শ্রদ্ধায় প্রতি বছরই তারা অংশ নেন এ আয়োজনে। কারবালার ময়দান থেকে আমাদের আজকে যে প্রধান শিক্ষাটা নেওয়া হচ্ছে সেটা হলো ঐক্য। ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করা, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল এক হয়ে থাকার। আমরা সুন্নি, প্রকৃতভাবে আমরা সুন্নি, কিন্তু আমরা তাকে সম্মান জানানোর জন্য আলাম ধরে, তারা তো আমার জন্য কষ্ট করছে, আমরা তাদেরকে স্মরণ করি আর কে 10টা দিন। এদিকে পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুর, ফার্মগেট, মিরপুর সহ বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল করেন শিয়া মুসলিমরা। এখন আমাদের মন সবারই নরম, আমরা কন্দনে এবং শোকে আমরা জর্জরিত আছি। আমরা ইমাম হোসেনের সেই
সেই আত্মত্যাগরে আমরা সবসময় স্মরণ করি এবং আমরা আজকে সারাদিন এটা নিয়েই থাকবো ইনশাল্লাহ। একটা পরিবারে যদি কোনো লোক যদি মারা যায়, যেমন আমরা মানে শোকাহত হই, ইমাম হোসেনের মৃত্যুতে আমরা তার চেয়ে 10 গুণ বেশি শোকাহত। হক পথে যারা আছে কখনো বাতিলের হাতে বায়াত করবে না, সারেন্ডার করবে না। সো এই মেসেজটা আমাদের নিউ জেনারেশনকে আরও আগে নিয়ে চলতে হবে। আয়োজকরা জানান শোকের পাশাপাশি ইসলামের বিজয় হয়েছিল এই দিনে। মহরম মাসের 10 তারিখ শুধু শোককে বহন করে না, বরং ত্যাগের শিক্ষা আর অন্যায়ের কাছে মাথা নত না করার নাম। তাই তো যুগে যুগে আশুরা এসেছে সত্য উচ্চারণের এক ঐতিহাসিক দলিল হিসেবে। ঐতিহাসিক তাজিয়া মিছিল থেকে তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। পবিত্র আশুরার আরও খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডি এলাকায় আছেন সহকর্মী তোহা খান তামিম এবং মানিকগঞ্জে আছেন মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি প্রথমে যাচ্ছে তামিমের কাছে। তাজিয়া মিছিলের বহর এখন ধানমন্ডিতে ইতিমধ্যে প্রবেশ করেছে। এর যে অগ্রভাগ অর্থাৎ মিছিলের যে সম্মুখ ভাগ রয়েছে সেই সম্মুখ ভাগ ধানমন্ডিতে প্রবেশ করেছে। ধানমন্ডি লেকে এসে মূলত তাজিয়া মিছিলের যে আনুষ্ঠানিকতা সেটি সমাপ্ত ঘটবে। একটু দেখাতে চাই, ঠিক আমার পেছনে হাজার হাজার মানুষ এখনো মিছিলের যেই স্রোত রয়েছে সেই স্রোত আমরা দেখতে পাচ্ছি যে তরুণ তরুণী, কি বৃদ্ধ কি শিশু, নারী পুরুষ সবাই মিলে কিন্তু এই তাজিয়া মিছিলে অংশ নিয়েছেন এবং দুই পাশে আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতার ভিড়, যারা তাজিয়া মিছিল দেখতে এসেছেন যে আসলে তাজিয়া মিছিলে কি হয়, কারা এখানে আনুষ্ঠানিকতা কি ধরনের আনুষ্ঠানিকতা থাকে। আমরা দুই পাশে কিন্তু উৎসুক মানুষের যে ভিড় সেটিও লক্ষ্য করছি। বড় বড় বাঁশের মাথায় আলাম নিয়ে তারা আসছেন এবং বেশ বলা যায় যে একজন মানুষ এই আলাম ধরে নিয়ে আসা কিন্তু বেশ কষ্টসাধ্য। তারপরে রাস্তার উপরে, পুরো রাস্তার উপরে যে বিভিন্ন কেবল রয়েছে সেই কেবলের কারণেও কিন্তু মাঝে মধ্যে তাদেরকে সেই আলামটাকে নিচে নামাতে হচ্ছে, আবারও উপরে উঠাতে হচ্ছে। এভাবেই কিন্তু নানা প্রতিবন্ধকতা রাস্তার উপরে যে সড়কের মাঝে রয়েছে সেটি কিন্তু তারা প্রতিবন্ধকতা শেষ করে এখানে আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে মিছিলের যে স্রোত সেটি কিন্তু শেষ হচ্ছে না। প্রায় এখানে আধা ঘন্টা ধরে আমরা দাঁড়িয়ে রয়েছি, আমরা লক্ষ্য করছি যে মিছিল কিন্তু শেষ হচ্ছে না, অর্থাৎ অনেক বড় মিছিল এবং এটি বলা যাচ্ছে যে নিউ মার্কেটের পর্যন্ত, অর্থাৎ ধানমন্ডি থেকে নিউ মার্কেট পর্যন্ত যে মিছিলের যে শেষ ভাগ সেটি আসলে ঠেকেছে। ইতিমধ্যে কিন্তু মিছিল এসে এখানে ধানমন্ডি লেকে যারা এতক্ষণ মিছিলে অংশ নিয়েছেন তারা এখানে বিশ্রাম নিচ্ছেন। তো সব মিলিয়ে বলা যায় যে মিছিলের যে আনুষ্ঠানিকতা, যে অগ্রভাগ, যারা আয়োজকরা রয়েছেন, বিশেষ করে হোসনি দালান ইমামবাড়া যে সুপারিনটেন্ডেন্ট এবং যারা এখানকার যারা প্রশাসক রয়েছেন, দায়িত্বশীল রয়েছেন, যারা মূল আয়োজক রয়েছেন, তারা ইতিমধ্যে শেষ করেছেন মিছিলের অগ্রভাগে, তারা ছিলেন, শেষ করেছেন এবং আর কিছুক্ষণ পরেই কিন্তু মিছিলের যে আনুষ্ঠানিকতা আসলে সবাই মিলে ধানমন্ডি লেকে তারা চলে আসবেন, অর্থাৎ ধানমন্ডির এই লেকের পাশে তারা চলে আসবেন এবং মিছিলের যে আনুষ্ঠানিকতা সেটি আসলে শেষ হয়ে যাবে। আমরা দেখেছি যে কোনো ধরনের বিশ্রাম না নিয়ে শত শত হাজার হাজার মানুষ তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। তো সব মিলিয়ে বলা যায় যে মিছিল হয়তো আর কিছুক্ষণের মধ্যে শেষ হবে। এছাড়া আমরা আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যদের উপস্থিতি সেটি কিন্তু আমরা সরব উপস্থিতি লক্ষ্য করেছি। আমরা দেখেছি পুলিশ, র্যাব, বিভিন্ন সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীর সদস্যরা রয়েছেন, অন্যান্য বাহিনীর যে সদস্য রয়েছেন। এছাড়া আমরা সেনাবাহিনীর 4 প্লাটুন সদস্যকে এখানে মোতায়েন হতে দেখেছি এবং তারা বলছেন যে প্রায় 130 জন সদস্য মিছিলের বিভিন্ন স্থানে শৃঙ্খলার দায়িত্বে তারা ছিলেন, প্রশাসনকে তারা সহযোগিতা করেছেন। পাশাপাশি যারা আয়োজক রয়েছেন তারাও কিন্তু তাদেরও স্বেচ্ছাসেবক তারা নিয়োগ করেছিলেন। মিছিলের মাঝে মাঝে, শেষে, মধ্যভাগে এবং অগ্রভাগে তারা ছিলেন, রাস্তার দুপাশে ছিলেন, যাতে করে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়। এখন পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে মিছিল এবং ধানমন্ডি লেকে এসে হয়তো আর কিছুক্ষণের মধ্যে শেষ হবে। তো এই ছিল রাজধানী ঢাকার তাজিয়া মিছিলের খবর। আমরা একটু রাজধানীর বাইরে যেতে চাই, সেখানে মানিকগঞ্জে আছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। মানুষ এখানে এসেছে যে মানিকগঞ্জ সহ আশপাশের জেলার 30টি দলের প্রায় 25,000 ভক্তবৃন্দ তাজিয়া মিছিলে অংশ নিবে। তাবুক, দুলদুল থেকে শুরু করে ঢাল তরোয়াট প্রস্তুত তাজিয়া মিছিলের জন্য এখানকার। এছাড়া জারি গে মাসুম করে শোকবহ কারবালার স্মৃতি ধারণ করছে মানুষ।
কারবালার ইমাম বাড়িতে শাহাদতকে স্মরণ করেছে এবং এই শোক পালনের একটি গুরুত্বপূর্ণ দিন থেকে সেক্ষেত্রে আল্লাহ পাক থেকে প্রাপ্ত নিয়ামত এবং মুক্তি সহনের একটি ইবাদতের দিন। মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়ি শাহ আতিকুর রহমান বাবু আমাকে জানিয়েছে আজ কমপক্ষে 30টি দলে 25,000 ভক্তবৃন্দ তারা কিন্তু এখানে এবং 50,000 দর্শনার্থীর এখানে সমাগম ঘটেছে। সব মিলে আমরা পুলিশের সাথে কথা বলেছি, এখানে কিন্তু মানিকগঞ্জ উপজেলা থেকেও কিন্তু আছে। সবকিছু মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে তাজিয়া এখানে একটি মানুষের সবকিছু মিলিয়েছে। এই ছিল আমার কাছে ইমাম পাড়া রাজধানী ও রাজধানীর বাইরে থেকে পবিত্র আশুরা পালনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। অন্য প্রসঙ্গ, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা দুর্বল করা সংস্কারের আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিকল্পিতভাবে একটি মহল বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, নিত্য নতুন প্রস্তাব দিয়ে সংস্কার প্রক্রিয়াকে বিলম্বিত করা হচ্ছে। জরুরি সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্যরা বলছেন, জনগণের স্বার্থেই সংস্কার হবে, কোনো বিশেষ দলের সুবিধার জন্য নয়। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের স্বপ্নকে ধারণ করে সংস্কারের জন্য জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক এখনো চলমান। যদিও সংস্কারের আন্তরিকতার প্রশ্নে পাল্টাপাল্টি বক্তব্য রয়েছে রাজনৈতিক দলগুলোর। রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। জানান, নির্বাচনী ব্যবস্থা সংস্কারের 243টি সুপারিশের মধ্যে 141টি, জনপ্রশাসনের 208টির মধ্যে 187টি, দুদক সংস্কারের 47টির মধ্যে 46টি এবং বিচার বিভাগীয় সংস্কারের গুরুত্বপূর্ণ 89টির 62টি প্রস্তাবে একমত বিএনপি। একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করে যাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ঐক্যমত কমিশনের প্রস্তাবের পর আবারও নিত্য নতুন প্রস্তাব দিয়ে সংস্কারকে বিলম্বিত করা হচ্ছে। কোন একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি গোষ্ঠী তারা একটা ভুল প্রচারণা, মিথ্যা প্রচারণা সমানে করে যাবেন, আর সেটাতে তারা মনে করবেন যে জনগণ খুব সাড়া দিচ্ছে। জনগণ সাড়া দিচ্ছে না। রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে সংস্কারের নামে দুর্বল করার প্রস্তাবকে বিএনপি সমর্থন করে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের বা জুলাই আগস্ট অভ্যুত্থানের পক্ষের শক্তি নয়। জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের কাছে দায়বদ্ধ এবং জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য কোনো সরকারকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দুর্বল ও অকার্যকর করা অবশ্যই সংস্কারের মূল আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক। তবে আপনার নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা নিশ্চয়ই জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয়। প্রধানমন্ত্রীর মেয়াদ সম্পর্কে বিএনপিকে নিয়ে যে বক্তব্য দেওয়া হচ্ছে তা অস্পষ্ট জানিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত স্থায়ী কমিটির সদস্যরা বলেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কোনো ধারণার সঙ্গে তারা একমত নন। সংখ্যানুপাতিক পদ্ধতি পুরো নির্বাচনী ব্যবস্থাকে বদলে দেবে উল্লেখ করে তারা বলেন, সংস্কার জনগণের স্বার্থেই করতে হবে, কোনো বিশেষ দলের সুবিধার জন্য নয়। পিআর পদ্ধতি হলো গোটা নির্বাচন ব্যবস্থাকে বদলে দেওয়া। এই নিয়ে জনগণের সঙ্গে কি কোনো মত বিনিময় হয়েছে আপনাদের? কারণ খুব চিন্তা ভাবনা করে বড় সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়। বিশেষ কোনো দলের সুবিধা হবে এরকম সিস্টেমে সে কারণে করতে হবে, এটা হয় না। সেটাতে কিছু অস্পষ্টতা আছে। তার কর্মপরিধির মধ্যে অন্য কোনো অর্গান এবং অন্য কোনো বডি সৃষ্টি করে যাতে তার কর্মকাণ্ডকে ব্যাহত না করে, সেই জন্য আমরা এনসিসি জাতীয় কোনো ধারণার সাথে একমত হইনি। জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বড় কোনো পরিবর্তন তাদেরকে সম্পৃক্ত না করে গ্রহণ করা উচিত হবে না বলেও সতর্ক করেন বিএনপি নেতারা। বিএনপি সম্পর্কে একটা ভুল ব্যাখ্যা দেওয়া। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির ৬ষ্ঠ দিনে এনসিপির শীর্ষ নেতারা এখন চাঁপাইনবাবগঞ্জে। নওগাঁ থেকে রওনা হয়ে দুপুরে চাঁপাইনবাবগঞ্জে পৌঁছান জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। এরপর শহরের শান্তির মোড় এলাকা থেকে বের করা হয় পদযাত্রা। প্রধান সড়ক ঘুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরের সামনে গিয়ে সংক্ষিপ্ত পথসভা হবে। এতে বক্তব্য রাখবেন দলটির শীর্ষ নেতারা।
পথসভা শেষে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবেন নেতাকর্মীরা। এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রার সবশেষ খবর জানাতে সরাসরি যাচ্ছি তার কাছে। দেশ গড়তে জুলাই পদযাত্রার ষষ্ঠ দিনে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ এখন চাঁপাইনবাবগঞ্জে, এবং এরই মধ্যে কিন্তু তাদের যে পদযাত্রা এটি নগরীর শান্তির মোড় এলাকা থেকে সেটি বের হয়েছে। আপনারা দেখছেন যে সেই পদযাত্রা এখান কিন্তু নেতাকর্মীদের নিয়ে সরকারি কলেজ মাঠে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে, এবং সেখানে কিন্তু তাদের একটি সংক্ষিপ্ত সমাবেশ হওয়ার কথা রয়েছে। এবং এই সংক্ষিপ্ত সমাবেশে গত কয়েকদিন ধরে আসলে তারা যে দাবিটি জানিয়ে আসছিলেন, বিশেষ করে সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন, হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়ে আসছিলেন, জুলাই হত্যাকাণ্ডের, এছাড়া নতুন সংবিধান দাবি তারা জানিয়ে আসছিলেন। বিশেষ করে এই মুজিববাদী যে সংবিধান রয়েছে তা পরিবর্তন করতে হবে, এ ধরনের দাবি দেওয়া কিন্তু তারা তুলে ধরছিলেন। আজকেও তারা এ ধরনের দাবি দেওয়ার পাশাপাশি আরও নতুন কোনো দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন বলে আসলে নেতাকর্মীরা প্রত্যাশা করছেন। আমরা এরই মধ্যে কথা বলেছিলাম সংগঠনটির শীর্ষ নেতাদের সঙ্গে। আপনারা জানেন যে এনসিপির শীর্ষ নেতা সংগঠনের আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি একেবারে সামনের সারিতে রয়েছেন। পাশাপাশি আমরা স্লোগানে মুখরিত করতে দেখছি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে। পাশাপাশি এখানে সার্জিস রয়েছেন উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক। এছাড়াও শীর্ষ নেতৃবৃন্দ যারা তারা সকলেই কিন্তু এসেছেন, এবং তারা নেতাকর্মীদের সাথে নিয়ে তারা এগিয়ে চলেছেন। এবং দীপ্ত কণ্ঠে সব মিলিয়ে যদি বলা চলে, তারা যেটি বলছেন, এই যে আমরা অভ্যুত্থান করেছি, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকার ব্যবস্থার পরিবর্তন হয়েছে। শুধু এই পরিবর্তনটি আসলে তাদের দাবি ছিল না, এটি আপামর মানুষের দাবি ছিল, সবার দাবি ছিল, এবং সকলে মিলে আসলে এই গণ অভ্যুত্থান সফল করেছিল। এই জন্য এটি একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে আসলে তারা কাজ করবেন। এবং এই নতুন বিনির্মাণ বাংলাদেশ গড়ার পেছনে কেউ যদি বাধাগ্রস্ত করে, আবার কেউ যদি ফ্যাসিবাদী হয়ে আসার চেষ্টা করে, কেউ যদি চাঁদাবাজে পৃষ্ঠপোষণ করে, তাহলে তাদেরকেও কিন্তু ছাড় দেওয়া হবে না এই বাংলার মাটিতে, এমন প্রত্যয় কিন্তু তারা এখান থেকে ব্যক্ত করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জে এনসিপির পদযাত্রায়। রক্তাক্ত জুলাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দিন ছিল 6 জুলাই। সরকারের তরফ থেকে কোনো সদুত্তর না আসায় ছাত্রদের পক্ষ থেকে এদিনই আসে বাংলা ব্লকেটের ডাক। 2 শব্দের একদমই নতুন এই কর্মসূচি নিয়ে আগ্রহ জাগে জনমনে। সংহতি জানায় 3টি ছাত্র সংগঠনও। সব মিলে গত বছরের এই দিনে উত্তপ্ত ছিল রাজপথ। বিস্তারিত মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্টে। বৈষম্য আর অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের নাম জুলাই, যার শুরুটা অরাজনৈতিক কোটা আন্দোলনের মধ্য দিয়ে হলেও শেষটা হয় স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে। ন্যায্য দাবি আদায়ে অনড় ছাত্রায় 17 বছরে স্বৈরাচারী শাসন, যার ফল গণ অভ্যুত্থান। 1 জুলাই থেকে শুরু হওয়া লাগাতার আন্দোলনের ধারাবাহিকতায় 6 জুলাইও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পালিত হয় বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি। বিকেল 3টা থেকে চাকরি প্রত্যাশী ছাড়াও বিপুল সংখ্যক শিক্ষার্থী মিছিল নিয়ে বের হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে অবরোধ করে শাহবাগ মোড়। এ সময় শুরুতে পুলিশ বাধা দেবার চেষ্টা করলেও শিক্ষার্থীদের সঙ্গে পেরে উঠছিল না। বিকেল 5:30টার দিকে শিক্ষার্থীরা শাহবাগ ছাড়লে স্বাভাবিক হয় যান চলাচল। পরদিন দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন, ছাত্র ধর্মঘট এবং দেশের সকল গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়ক অবরোধের ডাক দেন আন্দোলনকারীরা, যার নাম দেওয়া হয় বাংলা ব্লকেট। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা ব্লকেট কর্মসূচিকে সফল করবেন।
কোটার যৌক্তিক সংস্কার চেয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানায় ছাত্রদল, ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেন, সরকারের আন্তরিকতায় বন্ধ হতে পারে ছাত্র আন্দোলন। আর বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক দল হিসেবে ন্যায্য আন্দোলনে নৈতিক সমর্থন দেবে বিএনপি। তারা তাদের আন্দোলন করছে, আমাদের নৈতিক সমর্থন আছে তাদের প্রতি, যেটা আমরা বারবার করে বলছি যে আমাদের নৈতিক সমর্থন অবশ্যই থাকবে। ৬ জুলাই কোটা বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থান অবরোধ এবং বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এদিকে আন্দোলনে যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় বিভাগের অধ্যাপক ডক্টর আকম জামাল উদ্দিন, যার প্রতিবাদে সংগঠনের ২১ সদস্য একযোগে পদত্যাগ করেন। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে লড়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবি থেকে শুরু করে ফ্যাসিবাদ পতনের এক দফা পর্যন্ত আন্দোলনের প্রাণ ভ্রমরা ছিলেন তারা। সরকারি বিশ্ববিদ্যালয় থেকেই হয় এই আন্দোলনের প্রথম শহীদ। শিক্ষার্থীদের সম্মিলিত প্রতিরোধে রাজনীতির পাওয়ার খ্যাত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হল থেকে পালাতে বাধ্য হয় নিপীড়নকারীরা। মহাসড়ক, রেলপথ সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করলে আন্দোলনে যোগ হয় নতুন মাত্রা। বিস্তারিত শাকির আহমেদের রিপোর্টে। পহেলা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্বপ্রথম ছাত্র সমাবেশ ও বিক্ষোভের মাধ্যমে কোটা সংস্কার আন্দোলনের সূত্রপাত করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে বাংলা ব্লকেড ও শাহবাগ অবরোধ সহ নানা কর্মসূচির মাধ্যমে আন্দোলনকে চাঙ্গা করে রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপত্তিকর মন্তব্যের পর রাতেই সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে প্রতিবাদ জানান তারা। এই স্লোগান মূলত ছিল হচ্ছে আমরা রাজাকার, এটা না, শেখ হাসিনা যে আমাদের রাজাকার বলে কটাক্ষ করে তার বিরুদ্ধে। নিরীহ বোনদের উপরে তারা পশুর মতো ঝাঁপিয়ে পড়েছিল। এমনও অনেক নারীরা ছিল যারা এটাকে ভয় পায়নি, ছেড়ে পালাতে বাধ্য হয় নির্যাতনে জড়িতরা। পুরো বাংলাদেশ তখন ঢাকা বিশ্ববিদ্যালয় দিকে তাকিয়েছিল যে কি হয়। হলে না থাকলেও ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠিত হয়ে ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তানের নূর হোসেন চত্বর সহ বিভিন্ন স্থানে আন্দোলনের মাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুলাই গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিতে শহীদ হন এই বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ। শাহবাগে যে দাবির ছাত্রদেরকে অবরুদ্ধ করে ফেলছিল হাসনাত বাড়ি ছিল তাদের নেতৃত্বে, তারা কিন্তু এই জগন্নাথের সাধারণ শিক্ষার্থী কিন্তু তাদেরকে উদ্ধার করে। মুখ্যভাবে পুলিশি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আবু সাইদকে হত্যা করা হলো। সেই হত্যাকাণ্ডের পর এই আন্দোলন যে একটি বেগ পেয়েছে। 18 জুলাই উত্তরায় শহীদ হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আন্দোলনকারীদের জন্য তার পানি সরবরাহের দৃশ্য নাড়া দেয় দেশবাসীর হৃদয়ে। অভ্যুত্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফেসিবাদের দোসরদের চোখ রাঙানি উপেক্ষা করে কাঁপিয়ে তোলেন চট্টগ্রামের রাজপথ। আন্দোলনে শহীদ হন দুই শিক্ষার্থী ফরহাদ হোসেন ও হৃদয়চন্দ্র দোরোয়া। ওদের কারণেই আন্দোলনটা অনেক বেশি জোরালো হয়েছে। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ সহ নানা কর্মসূচিতে পুরো আন্দোলন জুড়ে সক্রিয় ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মাঠে ছিলেন রাজশাহী, খুলনা, বরিশাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান নিয়ে সোমবার থাকছে বিশেষ প্রতিবেদন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সৎ উদ্দেশ্য থাকলে পিআর পদ্ধতিতে কোনো দলেরই আপত্তি থাকার কথা নয় বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সকালে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। দাবি করেন পিআর পদ্ধতিতে কোনো দল স্বৈরাচার হয়ে ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানান জামাতের এই নেতা। ভোটাধিকারের গ্যারান্টি এটা হচ্ছে পিআর। জনগণের দাবি হচ্ছে
আগে সংস্কার হতে হবে, স্থানীয় নির্বাচন হতে হবে, পিয়ার সিস্টেমে নির্বাচন হতে হবে। নির্বাচন ব্যবস্থাকে পরীক্ষা করার জন্য যে তারা কেমন নির্বাচন করবে সেই জন্য জাতীয় সংসদের আগে অবশ্যই স্থানীয় নির্বাচন হতে হবে। দুপুরের সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় 15 শিশুসহ মৃতের সংখ্যা বেড়ে 51। নিখোঁজ পর্যটকদের উদ্ধারে অভিযান অব্যাহত। গাছপালা ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত। মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা জঙ্গি নয়, ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণেই 3 জন দেশে ফিরেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রফতানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। জানান, দেশে আর জঙ্গিবাদ মাথাচাড়া দেওয়ার কোনো সুযোগ নেই। এরই মধ্যে অভিযুক্ত 3 শ্রমিককে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এ ব্যাপারে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক কর্মীদের ব্যাপারে তদন্তে মালয়েশিয়া সরকারকে পূর্ণ সহযোগিতা করবে বাংলাদেশ। রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় জঙ্গি সম্পৃক্ততা নাকচ করে উপদেষ্টা বলেন, ভিসার মেয়াদ না থাকায় তাদেরকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। ওখান থেকে 3 জন যারা আসছে তাদের মেইনলি ছিল ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। যোগাযোগের চেষ্টা করা হইতেছে, আমরা ইনভেস্টিগেশন করে দেখি। এদিকে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের আন্দোলনের ফলে রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, বিমানবন্দরের 3য় টার্মিনাল ব্যবহার করে কৃষি পণ্য রপ্তানি আরও বাড়ানো হবে। কৃষি মন্ত্রণালয়ের অধীনে শাক, সবজি, ফল মূল এখান থেকে এক্সপোর্ট করা হয়। এটা কিভাবে এক্সপোর্ট করা হয় ওইগুলি দেখা, শুধু একটা আইটেমের উপরেই থাকতে হবে না, আমরা বিভিন্ন আইটেম যেন আমরা এক্সপোর্ট করতে পারি এবং কিভাবে এটা বৃদ্ধি করা যায় এই জন্য চিন্তা ভাবনা করা হয়। আগের তুলনায় পণ্য রপ্তানি বেড়ে যাওয়ায় বিমানবন্দরে আমদানি ও রপ্তানিযোগ্য কৃষি পণ্য সংরক্ষণে আরও বড় হিমাগার নির্মাণের পরিকল্পনার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর খিলক্ষেতে কাভার্ড ভ্যানের চাপায় 2 পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর 5টার দিকে ফুটপাতে ঝাড়ু দেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় চালককে আটক করেছে পুলিশ। চালকের শাস্তিসহ নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন পরিচ্ছন্নতা কর্মীরা। প্রতিদিনের মতো রোববার ভোররাতে রাজধানীর খিলক্ষেত এলাকার ফুটপাত ঝাড়ু দিচ্ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। এ সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যান নিহার বেগম নামে একজন পরিচ্ছন্নতা কর্মীকে চাপা দেয়। অন্যরা গাড়ি থামাতে গেলে পেছনে ব্রেক করে পালিয়ে যাওয়ার সময় আশরাফ আলী নামে আরও একজনকে পিষে দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান 2 জন। কভার ভ্যান আইছে মানে সাইডে ফুটপাত হয়, একটারে মাইরে দিছে, ওটা পড়ে গেছে গা। ড্রাইভার মানে যান বাঁচাবার জন্য ব্রেক করছে, পিছ দিক গেছে, পিছিয়ে গেলে পিছে মহিলা আড্ডা পাচ্ছে। খবর পাই গেছে চাকা নিছে, ওই নাশটা ওই জায়গায় পড়েছে। পরিচ্ছন্নতা কর্মীরা বলছেন, মাঝে মধ্যে রাস্তায় দায়িত্বরত অবস্থায় চলন্ত গাড়ির চাপায় নিহত হচ্ছেন সহকর্মীরা। এই অবস্থায় পরিচ্ছন্নতা কর্মীরা উদ্বিগ্ন জানিয়ে নিরাপত্তার দাবি তোলেন। যেভাবে মারছে ড্রাইভারে, এটার বিচার চাই আমরা সবাই। কাজ করাতে আমরা কাজ করলে নিরাপত্তা চাই, নিরাপত্তা ছাড়া আমরা কাজ করতে পারবো না। পুলিশ বলছে, ঘটনার পরপরই অভিযুক্ত চালক ও কাভার্ড ভ্যানটিকে আটক করেছেন তারা। ময়মনসিংহ থেকে ঢাকাগামী রোডে একটা কাভার্ড ভ্যান বেপরোয়া গতিতে আসার কারণে রাস্তা পার হওয়ার সময় মানে গাড়ির চাকা পিষ্ট হয়, পিষ্ট ঘটনাস্থলে মারা যায়। ড্রাইভার আটক আছে, কাভার্ড ভ্যান আটক আছে। এই ঘটনায় নিহতের পরিবার কাভার্ড ভ্যান চালক আবুল কাশেমকে আসামি করে খিলক্ষেত থানায় হত্যা মামলা দায়ের করেছেন। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। কয়েকদিনের টানা বৃষ্টিতে সাতক্ষীরায় নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ঘরবাড়িতে পানি ওঠায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পৌরসভার কামালনগর, ইটগাছা সহ কয়েক গ্রামের মানুষ। ফসলি জমি পানির নিচে থাকায় লোকসানের শঙ্কায় কৃষকরা। স্থানীয়রা জানায়, প্রভাবশালী মহল খাল ও নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ করায় শহরের পানি বের হতে পারছে না। দ্রুত অবৈধ বাঁধগুলো খুলে দিয়ে পানি প্রবাহ স্বাভাবিক করার দাবি তাদের। মুন্সিগঞ্জের শ্রীনগর সাব রেজিস্ট্রার অফিস সংলগ্ন দলিল লেখক পট্টিতে আগুনে 19টি চেম্বার পড়ে গেছে।
রাত 2টার দিকে হঠাৎ একটি চেম্বারে আগুন লাগে। মুহূর্তেই আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ শুরু করে। ভোর 4টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। ঘরগুলোতে টিন, কাঠ ও ভেতরে কাগজপত্র থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। পাথরকুয়ারি খুলে দেওয়া সহ 5 দফা দাবিতে সিলেটে পণ্য পরিবহন বন্ধ রেখেছেন শ্রমিকরা। শনিবার ভোর 6টা থেকে সিলেট জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এই ধর্মঘট শুরু হয়। 48 ঘন্টা কর্মসূচির 29 ঘন্টা পার হলেও দাবি পূরণের আশ্বাস মেলেনি। এদিকে পণ্য পরিবহন ধর্মঘটের কারণে লোকসানের সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। দ্রুত সমস্যার সমাধান করে ব্যবসা সচল রাখার দাবি তাদের। গতকালকে থেকে গাড়িগুলো বন্ধ, আজকেও বন্ধ। কাস্টমার আয় আসে, বিক্রেতা এসে চলে থাকা, কোনো মাল টাল নিতে পারে না। যদি এই গাড়িগুলো না চলে আমরা ব্যবসা বন্ধ। যেগুলো লেবার আছে তারাও সব বসা, বেচা কিনা নাই, সব বেশি বেশি আছে। সব দিক খেয়াল রাখিয়া ঊর্ধ্বতম কর্তা বা নেতৃবৃন্দ যারা আছেন সেরা আমাদের এই জৈন্তা, খানাইরঘাট, গোয়াইনঘাটের, বুলাগঞ্জের পাথরকুয়ারিতে যাতে মানুষ জীবিকা অর্জন করিয়া খাইতে পারে সেই জন্য দৃষ্টি রাখার জন্য। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। দেশে এবার বোরো উৎপাদন ভালো হয়েছে। সরকারি গুদামে মজুদ আছে প্রায় 14 লাখ টন চাল। তারপরও বাজারে কমছে না দাম। পাইকার থেকে খুচরা বিক্রেতা সবাই দাম বৃদ্ধির জন্য দুষছেন মিল মালিক আর কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে। খাদ্য মন্ত্রণালয়ের হিসাবে বর্তমানে 13,82,775 মেট্রিক টন চাল মজুত আছে সরকারি গুদামে। তারপরও গেল এক মাসে কেজিতে 7 থেকে 8 টাকা বেড়েছে চালের দাম। উৎপাদন কিংবা সরবরাহের সমস্যা না থাকলেও চালের দাম আকাশ ছোঁয়া কেন তার উত্তর খুঁজছেন খুচরা ক্রেতা বিক্রেতা উভয়ই। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে 79 থেকে 82 টাকায়, আটাশ বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকায়। বাড়তির দিকে রয়েছে নাজিরশাইল, পাইজাম সহ অন্যান্য চালের দরও। কাস্টমাররা প্রতিদিনই বলে যে ভাই আজকে দাম রাখেন একদম, কালকে আসলে আরেকদম বলেন, তখন আমাদের কাস্টমারকে বুঝে নিতে হয়। বস্তায় 300 টাকা চালের দাম বেশি হয়, তাহলে তো আমরা সাধারণ জনগণ কিভাবে আমরা চলবো? শুধু না এলে 1 টাকা 2 টাকা বাড়ে, কিন্তু এত বাড়ে না, কমের কথা। কেনার বাইরে চলে যাচ্ছে আর কি, কিন্তু না খেয়েও তো পাই নেই। চালের বাজারে অস্থিরতার জন্য মিল মালিক এবং কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে দায়ী করা হচ্ছে। মিল মালিক প্লাস দোকানদার এরা দুজনের মধ্যে কোনো কারসাজি, মাঝখানে কোনো কারসাজি আছে, যার কারণে আমরা সাধারণ মানুষ হিসেবে এখন ভুগছি। চালের দাম কমাতে হলে মিলেরদেরকে সরকারে আয়ত্তে আনতে হবে যে দাম কেন বেশি। যেখানে আমরা ধান উৎপাদন, যেখানে চাল উৎপাদন, যেখানে বড় বড় মিলার আছে, যেখানে বড় বড় কোম্পানি আছে, ওদের গেটে গেলে ওইখানে গেলে সমস্যার সমাধান হবে। বর্তমানে ধান, চাল ও গম মিলিয়ে সরকারের গুদামে মজুত আছে 17,68,276 মেট্রিক টন খাদ্যশস্য। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। নানা মাধ্যমে লোভনীয় অফারের প্রচারণা চালিয়েও ইন্টারনেট গ্রাহক ধরে রাখতে পারছে না মোবাইল অপারেটররা। বিটিআরসির তথ্য বলছে গেল জুন থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত মোবাইল ইন্টারনেট গ্রাহক কমেছে 1,26 লাখ, যার ধাক্কায় কমেছে অপারেটরদের আয়ও। নেতিবাচক প্রবৃদ্ধির জন্য উচ্চ সিম কর এবং মূল্যস্ফীতিকে দায়ী করছেন সেবাদাতারা। যদিও একই সময়ে ব্রডব্যান্ড গ্রাহক বেড়েছে প্রায় 8 লাখ। শুভ খানের রিপোর্ট। 1 মাস মেয়াদে 100 জিবি ডাটা নিয়ে সাজানো হয়েছে সুপার ইন্টারনেট প্যাক। নেটের 1 নম্বর অফারে 988 টাকায় মিলছে 3 মাস মেয়াদি ডাটা। এত সব অফারের প্রচারণা চালিয়েও গ্রাহক টানতে পারছে না মোবাইল অপারেটররা। বিটিআরসির তথ্য বলছে 2024 সালের জুনে দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহক ছিল 12,91 লাখ। সবশেষ এপ্রিল পর্যন্ত যা নেমে এসেছে 11,65 লাখে, অর্থাৎ গ্রাহক কমেছে 1,26 লাখ। আগে যেরকম ভাবে ইন্টারনেট কিনে স্বাচ্ছন্দ্য বোধ করতাম, এখন সেরকম পাচ্ছি না। মান্থলি ইউজ করতাম 10 জিবি 15 জিবি কিনতাম, এখন কেনাই হয় না, মানে 2-1 জিবি। বাসা ওয়াইফাই আছে আর ডাটা কমে কিনা হয়, বাইরে গেলে অল্প কিনা হয় আর কি। গ্রাহক হারানোর প্রভাব পড়েছে অপারেটরদের আয়ে। চলতি বছরের প্রথম 3 মাসে 3,835 কোটি টাকা আয় করেছে গ্রামীণফোন, যা গত বছরের একই সময়ের তুলনায় 2.5% কম। এই সময়ে রবির আয় কমেছে ভয়েসে 0.7% এবং ডাটায় 11.4%। তবে এ বিষয়ে কোনো তথ্য দেয়নি বাংলালিংক। আমরা যে ভর্তুকিটা আগে দিতাম, আমরা সেই ভর্তুকি আমরা এখন দিতে পারছি না।
সিম ট্যাক্স বেড়ে যাওয়ার কারণে। সিম ট্যাক্স বা এই জাতীয় ইম্প্যাক্ট যে নেগেটিভ ব্যারিয়ারগুলো আছে সেটাকে যদি আরেকটু পজিটিভলি দেখা যায়, ডেফিনেটলি দ্যাট উইল অলসো বি হেল্পিং দ্য সিচুয়েশন। মোবাইল অপারেটররা ধাক্কা খেলেও ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক বেড়েছে প্রায় 8 লাখ। ব্রডব্যান্ড ব্যবহার করছেন 1,43,00,000 গ্রাহক। টেলিকম অপারেটরদের কোয়ালিটি অফ সার্ভিস দিন দিন কিন্তু অনেকটা দেখবেন যে বিভিন্ন কনজেশন হচ্ছে কিংবা কোয়ালিটি অফ সার্ভিসটা ইনশিওর হচ্ছে না, সেই জন্য সবাই আবার ফিক্সড ব্রডব্যান্ডের দিকে ফিরে আসছে। বর্তমানে মোবাইল ও ব্রডব্যান্ড মিলে দেশে ইন্টারনেট ব্যবহার করছেন 13 কোটির বেশি গ্রাহক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন চা শিল্পের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উষ্ণতা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, খরা, রোগবালাইয়ের কারণে চা শিল্প ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। দিগেন সিংহের ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। খরায় পড়ছে চা বাগান, অনাবৃষ্টিতে চা বাগানের গাঢ় সবুজের গালিচা ধূসর বর্ণ ধারণ করেছে। পাতায় পাতায় দেখা দিয়েছে বিভিন্ন রোগ। ভরা বর্ষায় দেখা নেই বৃষ্টির। জুন মাসে আমাদের স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ হতে হবে সিলেট বিভাগের জন্য 619 মিলিমিটার, কিন্তু আমরা রেকর্ড করেছি 316 মিলিমিটার। উষ্ণ ও আর্দ্র পরিবেশ বিভিন্ন ছত্রাকজনিত রোগ এবং পোকামাকড়ের উপযোগী হয়ে উঠছে চা পাতা। চা বোর্ডের তথ্য মতে কিছু এলাকার উৎপাদন 15 থেকে 20% পর্যন্ত কমে গেছে। জলবায়ু পরিবর্তনের সাথে চা বাগানগুলোকে টিকে থাকতে হলে সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভরতা কমাতে হবে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। নিজস্ব টেকনোলজি ডেভেলপের মাধ্যমে এই সেচ ব্যবস্থাটাকে বাড়াইতে হবে। এই জন্য টি বোর্ড এবং টি রিসার্চ ইনস্টিটিউট তাদেরকে আগে এগিয়ে আসতে হবে। এমন পরিস্থিতিতে সরকারের সহযোগিতা চেয়েছেন চা বাগানের মালিকেরা। ইরিগেশন সেটের ব্যবস্থা করে দিতে হবে সরকারের তরফ থেকে, যেটা আমাদের আর্থিক অবস্থার কারণে অনেক বাগান কিনতে পারতেছে না। চা বোর্ডের তথ্য মতেই চলতি মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 10 কোটি 30 লাখ কেজি। এপ্রিল পর্যন্ত চা পাতা উৎপাদন হয়েছে 3 কোটি 95 লাখ কেজি। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 72তম প্রতিষ্ঠা বার্ষিকী। সকাল 10টায় প্রশাসনিক ভবন 1-এর সামনে জাতীয় সঙ্গীত পরিবেশন, পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সেখান থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে সিনেট ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজন করা হয় আলোচনা সভার। দুপুরের সময় আরও থাকছে। এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া নারী ফুটবল দলকে রাতে সংবর্ধনা দিচ্ছে বাফুফে। হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে জমকালো আয়োজনের পরিকল্পনা। ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ থেকে 9 বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় শনিবার দুপুর থেকে নিখোঁজ ছিল শিশু মাইমুনা আক্তার ময়না। সে স্থানীয় একটি মাদ্রাসায় ইবতেদায়ী বিভাগের শিক্ষার্থী ছিলেন। সকালে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাবলিপাড়া মসজিদের 2য় তলায় তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায় পুলিশ। দেশের বাইরে আশুরা পালনের খবর। কারবালার প্রান্তরে ন্যায়বোধ আর আত্মত্যাগের যে অগ্নিপর্ব রচিত হয়েছিল বিশ্বজুড়ে, সেই আশুরা এবার পালিত হচ্ছে যুদ্ধ, শোক ও প্রতিরোধের আবহে। ইরাকের কারবালা থেকে লেবাননের দাহিয়া পর্যন্ত প্রতিধ্বনিত হচ্ছে ইমাম হুসাইনের আত্মত্যাগের মহিমা। দেশে দেশে নিজস্ব ঐতিহ্য ও রীতিতে দিনটি স্মরণ করছেন লাখো ধর্মপ্রাণ মুসলমান। হিজরি 61 সালের 10 মহরম ফোরাত তীরবর্তী কারবালার প্রান্তরে ইয়াজিদি সেনাদের হাতে শহীদ হন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহ। শাহাদত বরণ করেন তার 72 জন সফর সঙ্গীও। তাদের এই আত্মত্যাগ স্মরণে প্রতি বছর এই দিনটিতে যথাযথ ভাব গাম্ভীর্যের সঙ্গে নানা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন বিশ্বের নানা প্রান্তের ধর্মপ্রাণ মুসলমান।
তারই ধারাবাহিকতায় এবার কারবালার চত্বরে নেমেছে লাখো মানুষের ঢল। ইমাম হোসেনের শাহাদাত স্মরণে জড়ো হন দেশ বিদেশের তীর্থযাত্রীরা। প্রচণ্ড গরম উপেক্ষা করে পালন করেন শোক, তাজিয়া, মাতম আর মাহফিলে অংশ নেন ধর্মপ্রাণ শিয়ারা। দর্শনার্থীদের স্বস্তিতে রাখতে রাস্তার মোড়ে মোড়ে বসানো হয়েছে মিস্টিং ফ্যান, বিতরণ করা হচ্ছে ঠান্ডা পানি ও শরবত। কারবালার অলিগলি জুড়ে শোকের আবহে চলছে নিরাপত্তা বাহিনীর কড়া পাহারা, মোতায়েন রয়েছে চিকিৎসা কেন্দ্র ও ভ্রাম্যমাণ হাসপাতাল। লেবাননের দাহিয়া, দক্ষিণ বৈরুত সহ বিভিন্ন শহরে আশুরার আয়োজনে এবার বাড়তি মাত্রা যোগ করেছে সাম্প্রতিক ঘটনাবলী। গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন হিজবুল্লাহ নেতা সাইয়দ হাসান নাসরুল্লাহ। তার মৃত্যুর পর এবারই প্রথম আশুরায় যোগ দিয়েছেন হাজারো আহত যোদ্ধা, যাদের কেউ হারিয়েছেন চোখ, কেউ হাত, কেউ বা পা। তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়ে যেন ফিরে এসেছে কারবালার স্মৃতি। সংগঠকরা বলছেন, কারবালা এখন আর শুধু ইতিহাস নয়, কারবালা তাদের অনুপ্রেরণা। নানা অস্থিরতার মধ্যে আশুরা উদযাপন করেছে তেহরান। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সংঘাতে নিহত হয়েছেন দেশটির একাধিক জেনারেল ও পারমাণবিক বিজ্ঞানী। এমন প্রেক্ষাপটে বহুদিন পর প্রকাশ্যে এসেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সরকারি এক ভবনে আয়োজিত আশুরা মাহফিলে হাজারো অনুসারীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন তিনি। পাকিস্তানের করাচির নিস্তার পার্ক থেকে শুরু হওয়া প্রধান তাজিয়া মিছিলে অংশ নেন 4000-এর বেশি মানুষ। মোতায়েন করা হয়েছে 7000 পুলিশ সদস্য, স্নাইপার আর ড্রোন টিম। সারা দেশের শিয়া অধ্যুষিত এলাকায় নিরাপত্তা জোরদার, সেনা টহল ও ইন্টারনেট সীমিত করা হয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, কারবালার বার্তা হলো সত্যের পক্ষে অটল থাকা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 51 জনে। শুধু কের কাউন্টিতেই মারা গেছেন 43 জন, যার মধ্যে 15 শিশু রয়েছে। ক্যাম্প মিস্টিকে এখনও নিখোঁজ 27 শিশু। যুক্তরাষ্ট্রের টেক্সাসে গুয়াদালুপে নদীর পানি বেড়ে যায় 20 থেকে 26 ফুট। রূপ নেয় ভয়াবহ ফ্লাড ওয়েভে। মুহূর্তেই ভেসে যায় ঘরবাড়ি, ধসে যায় নদী পারের রাস্তা। এতটাই দ্রুত ঢল নামে যে সতর্কবার্তা দেওয়ারও সময় মেলেনি স্থানীয় প্রশাসনের। আবহাওয়াবিদরা বলছেন, প্রাণঘাতী এ দুর্যোগের কোনো আভাস পাননি তারা। ভয়াবহ এই বন্যায় প্রাণহানি অর্ধশত ছাড়িয়েছে। কের কাউন্টির ক্যাম্প মিস্টিক ছিল ট্র্যাজেডির কেন্দ্রবিন্দু। গভীর রাতে পানির তোড়ে ভেসে যায় ক্যাম্পের সবগুলো কেবিন। এতে নিখোঁজ হওয়া অধিকাংশ শিশুই 12 বছরের নিচে। কাদামাখা কম্বল, শিশুদের খেলনা, উল্টে পড়া বিছানা সবই যেন নীরব সাক্ষী হয়ে আছে বিভীষিকাময় রাতের। কেউ উদ্ধার হলেও নিখোঁজ প্রিয়জনকে খুঁজে ফেরার যন্ত্রণায় কাঁপছে নদীপাড়। আতঙ্ক, কান্না আর শোক ঘিরে রেখেছে পুরো এলাকা। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, প্রায় 850 জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে নামানো হয়েছে 14টি হেলিকপ্টার, 12টি ড্রোন এবং কোস্টগার্ডের নৌযান। নদীর দুই পারে চলছে চিরুনি অভিযান। ঘটনার পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এই বন্যা শুধু একটি দুর্যোগ নয়, জাতীয় ট্র্যাজেডি। জরুরি অবস্থা বহাল রাখার কথা জানিয়েছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী 48 ঘন্টায় আরও ভারী বৃষ্টিপাত হতে পারে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। গাজা প্রসঙ্গ। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত 78 জন। গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার দাবিতে জোরালো আহ্বান জানিয়েছে ফ্রান্স ও মালয়েশিয়া। স্থানীয় সময় শনিবার অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিস, নুসেইরাত সহ বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন বেশ কয়েকজন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। একই দিন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন থেকে ত্রাণ সহায়তা নিতে গিয়েও প্রাণ হারান অনেকে। আহত হন 2 মার্কিন ত্রাণকর্মীও। এ ঘটনায় হামাসকে দায়ী করে ইসরায়েলের নগ্ন সমর্থন দেয়া যুক্তরাষ্ট্র। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সংস্থা জানিয়েছে, তারা গাজা উপত্যকায় খাদ্য সরবরাহ শুরু করেছে, তবে তা চাহিদার তুলনায় পর্যাপ্ত নয়। এ অবস্থায় উত্তর, দক্ষিণ ও কেন্দ্রীয় সীমান্ত পয়েন্ট দিয়ে প্রতিদিন অন্তত 100টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দিতে ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। তারা আরও জানায়, 21 মে থেকে সীমান্ত খুলে দেওয়ার পর সীমিত পরিসরে ত্রাণ পাঠানো সম্ভব হয়েছে। তবুও এখন পর্যন্ত সরবরাহকৃত খাদ্য 20 লাখের বেশি মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পরিমাণের একটি ক্ষুদ্র অংশ মাত্র। গাজায় যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি চুক্তি নিয়ে আলোচনার জন্য একটি প্রতিনিধি দল কাতারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। শীর্ষ এক ইসরায়েলি কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের চ্যানেল 12।
এদিকে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তার অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্যারিসে এক যৌথ সংবাদ সম্মেলনে ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠনের পক্ষে মত দেন তারা। একই দিন নিজ দেশে আবারও তোপের মুখে পড়েন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। সরকার বিরোধী বিক্ষোভে জনসমুদ্রে পরিণত হয় তেল আবিবের রাজপথ। স্লোগানে যুদ্ধবিরতির পাশাপাশি জিম্মি স্বজনদের ফিরিয়ে আনার জোর দাবি জানান তারা। নেতানিয়াহুর বিরুদ্ধে প্ল্যাকার্ড বহন করেন অনেকে। মৌসুমী সাথী, সময় সংবাদ। খেলার খবর। ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আজ রাতে দল দেশে পৌঁছানোর পরেই বিমানবন্দর থেকে হাতিরঝিলের অ্যাম্ফি থিয়েটারে আফিদা, ঋতুপর্ণাদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা বাফুফের। হাতিরঝিলের পাশে যে অ্যাম্ফি থিয়েটারটা থাকবে, সেই অ্যাম্ফি থিয়েটারে আমরা নারী দলকে এয়ারপোর্ট থেকে সরাসরি নিয়ে আসবো। যদিও গভীর রাত হবে, বা আমরা মনে করি তাৎক্ষণিক ওদেরকে একটা সমর্থন দেওয়া উচিত। আর তার কিছু ঘন্টা পরে আমাদের কিছু প্লেয়ার আবার ভুটান চলে যাবে, ভুটান লিগে আবার যোগদান দেওয়ার জন্য। ওনাদের জন্য আর্থিক পুরস্কারের ব্যবস্থা করব, আর অর্থর বাইরেও অনেক পুরস্কার দেওয়া যায়, সেই ব্যবস্থাও আমরা করব। আর যেটা আমি বলেছিলাম, বা সেটা আমাদের প্রক্রিয়াধীন আছেন। নারীদের দলের জন্য আমরা একটা প্রীতি ম্যাচ করতে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের ইউথ অ্যাডভাইজার আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া তুরস্কের সাথে কথা বলে এসেছে যে সম্ভবত আমরা টার্কি মহিলা দলের সাথে একটা প্রীতি ম্যাচ খেলতে পারি। শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শোক মিছিলে কারবালার ঘটনা স্মরণে মাতম। পবিত্র আশুরায় সারা দেশে তাজিয়ায় মানুষের ঢল। ত্যাগ আর অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষায় এগিয়ে যাওয়ার প্রত্যয়। সংস্কারের নামে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা দুর্বল করা জন আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক বললেন মির্জা ফখরুল। বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে অপপ্রচারের অভিযোগ। এবং দেশব্যাপী জুলাই পদযাত্রার ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জে এনসিপির পথসভা ও গণসংযোগ। নেতাকর্মীদের পাশাপাশি অংশ নিয়েছেন সাধারণ মানুষও। এ ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।